ভারতের পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে চলতি মাসেই বিধানসভার নির্বাচন। বাংলার দায়িত্বে কে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর সবার। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি একটু প্রথমেই জানতে চাই, এবারের নির্বাচনটা আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনটা কেন এত গুরুত্বপূর্ণ এবং অন্যান্য রাজ্য থেকে আসলে পশ্চিমবঙ্গের এই নির্বাচনটা কেন আলাদা? পশ্চিমবঙ্গের নির্বাচন সবসময়ই একটা গুরুত্ব ছিল। এর একটা বড় কারণ হলো যে বিজেপি বহু বছর ধরেই চেষ্টা করছে সেখানে ঢোকার একটা। আর একটা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস একসময় কংগ্রেসেরই অংশ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে অলরেডি মনে হয় 4বারের মতো মনে ক্ষমতায় আছে। এখন দেখা দরকার বিজেপি এবার কি করবে, যার জন্য অনেকটা দ্বন্দ্বটা এখন মানে রীতিমতো বিজেপি আর তৃণমূল কংগ্রেসের। কারণ পশ্চিমবঙ্গর তফাৎ হলো এই যে বহু বছর একটা রীতিমতো কমিউনিস্ট পার্টির আন্ডারে ছিল। সেই জায়গায় আমি যদি ধরি, কারণ সিপিএমের একটা বড় ফেজ গেছে, তারপর তৃণমূল কংগ্রেস আসলো। এখন সেরকম একটা কাঠামোতে পশ্চিমবঙ্গ বিজেপি যদি চলে আসে তাহলে বড় ধরনের শিফট। এবং বিজেপি মনে করে যে কোনোভাবে যদি পশ্চিমবঙ্গে জিতে তাহলে ভারতের বড় আকারে তার যেই আধিপত্য তৈরি করেছে সেটা আরও বড় আকারে আসবে। তো যার জন্য পশ্চিমবঙ্গের এই নির্বাচনও আমি মনে করি গুরুত্ব আগেও যতগুলো হয়েছে সববারই একটা গুরুত্ব ছিল। আর একটা হচ্ছে যে এবার হচ্ছে তৃণমূলের যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গে সবসময়, এবার সেখানে একই আসনে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী। দুই প্রার্থীর মধ্যে আসলে মানে লড়াইটি কি হাড্ডাহাড্ডি হবে নাকি একতরফাই হবে? আর যদি একতরফাই হয় সেটা আসলে কার পক্ষে যাবে বলে মনে করেন? দুটো জিনিস, মানে যতগুলো অপিনিয়ন পোল তৈরি হয়েছে এবং একেবারে কিছুদিন আগে সেটা এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে। তবে এটাও বলা হচ্ছে যে সংখ্যা কমতে পারে, বিজেপি হয়তো কিছুটা বাড়াতে পারে। মানে আমার দেখা দরকার যে ভোট ব্যাংকটা কি। আমরা একবার মনে হয় খুব সম্ভব 2019 তারিখটা ভুল হতে পারে, তখন সবচেয়ে কাছে চলে এসেছিল বিজেপির ভোট ব্যাংক। গ্যাপটা 19 বা 20 লাখের গ্যাপ ছিল, পরে ওটা 40-60 লাখের মধ্যে চলে গেছে। তো এখন সেখানে পরিবর্তন করতে পারে কিনা। এখন এর মধ্যে যেটা দাঁড়িয়েছে, যেটার উপরে গুরুত্বটা কেন বেড়েছে, সেটা হলো যে নতুন আইন বলবো না, ওই ইলেকট্রাল রোল আবার পুনর্মূল্যায়ন যদি বলি, যেটাকে সংক্ষেপে স্যার বলা হচ্ছে, বা স্পেশাল ইন্টেন্সিভ ভোটার তালিকা সংশোধন, সেটা নিয়ে সবাই একটু চিন্তিত। এবং বিজেপি মনে করছে যে সঠিক ভোটার লিস্ট হলে হয়তো তাদের একটা হবে। আবার ওদিকে তৃণমূল কংগ্রেসও কনফিডেন্ট না, এসআরআই যদি যেভাবে যাচ্ছে সেভাবে যদি হয় তাহলে তারাও ভালো করবে। তো যার জন্য এসআইআরের কি ইম্প্যাক্ট হবে সেটা এখন বলা মুশকিল। তবে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকেই সবে তাকিয়ে আছে। আপনি কি স্যার বলতে চাচ্ছেন যে ভোটের মাঠে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসই এগিয়ে আছে? এর কতগুলো, হ্যাঁ, মমতা ব্যানার্জির ওখানে থাকার একটা আছে। একটা তো পশ্চিমবঙ্গ বাঙালি সভ্যতার মধ্যে ওই খুব টেনে টেনে এক্সট্রিমিস্ট করা যায় না একেবারে, এটা আরেকটা ব্যাপার। বাঙালি কালচারের মধ্যে কমিউনিস্ট পার্টি থেকে তৃণমূল কংগ্রেস এসেছে, এটাই মানুষ অবাক হয়ে গিয়েছিল। কারণ তার একটা সেকুলার আইডেন্টিটি এমনিতেই ছিল, কালচারালি যদি বলি আমি। তার উপরে মনে রাখতে হবে যে মুসলিম ভোটের একটা বড় ব্যাংক আছে কিন্তু সেখানে। তো বিজেপি যে রাজনীতি করেন, যে হিন্দুত্বর যে রাজনীতি করে, তার উপর বর্তমানে মোদির সাথে ইসরায়েলের সম্পর্ক, সব মিলে মুসলিম ভোট আরও কনসলিডেটেড হবে, এটাই আমি মনে করি। যে সেখানে ওই ডিভিশন করাটা সম্ভব না যতক্ষণ ওই জায়গায় ডিভিশন না করতে পারছে। এখন একটা উপায় হচ্ছে যে এসআইআরের মাধ্যমে যদি দেখা যায় যে না, অনেক ফেক ভোট টোট ছিল, যেটা বিজেপির একটা বড় সমালোচনা, তাহলে হয়তো আমরা অন্যভাবে হয়তো দেখব। কিন্তু বড় আকারেই মাইনরিটির যে ভোট ব্যাংক, সেটা মমতা ব্যানার্জির দিকেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। রিসেন্টলি আমরা দেখলাম যে ঈদকে কেন্দ্র করে আসলে
মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঈদের জামাতে গিয়ে আসলে নির্বাচনী প্রচারণাটা করেছেন, বা তাদের সঙ্গে যে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তারাও সেদিকেই যাচ্ছেন, কিন্তু বিজেপি কিন্তু ওইদিকে আগাচ্ছে না। এখন এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মূলত হচ্ছে 30% প্রায়। এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বা এই মুসলিম ভোটারদের নিয়ে আসলে বিজেপির কোনো পরিকল্পনা আছে কিনা? চেষ্টা আছে। একটা হলো এখানে বাংলাদেশের শব্দ চলে আসে, বাংলাদেশ, ইললিগাল ইমিগ্রেশন ইত্যাদি, বা বাংলাদেশের যে রাজনীতি, আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রাজনীতিটা দেখলাম, সেটা তাদের যথেষ্ট উৎসাহ করে দিয়েছিল। এবং আমরা দেখেছি পত্রপত্রিকাও কিন্তু তারা উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের নেগেটিভ খবর, যতটা না তার ভিত্তি ছিল তার যে বেশি তারা করছিল। ওই জায়গায় একটা মাইলেজ পাওয়া, কিন্তু যেহেতু বাংলাদেশে অলরেডি নির্বাচন হয়ে গেছে, সেই হিসাবে ওই রাজনীতিটা অতখানি আর কাজে লাগাতে পারবে না। এটা যদি বাংলাদেশে অন্য কিছু আবার হতো তাহলে হয়তো সেটার একটা ইম্প্যাক্ট পড়তো, কোনো সন্দেহ নেই। তো এখন পর্যন্ত যেটা বললাম, এখন থেকে নির্বাচন, ওদের নির্বাচনও তো আবার একটা বেশ লম্বা জুড়ে নির্বাচন, এপ্রিল মে মনে হয়, মেতে যে মনে হয় রেজাল্ট আসবে। তো সব মিলে এখন থেকে ওই ফেজের মধ্যে যদি মানে যেই কতগুলো ফেজ হয়, বড় কিছু যদি না ঘটে, তাহলে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে। তবে এটাও সত্য যে কিছু সিট হয়তো কমতে পারে। আমি যদি একটু ইন্ডিভিজুয়াল প্রার্থীর দিকে আসি, আমি প্রথমে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবো। দীর্ঘ একটা সময় রাজনীতির মধ্যে আছেন এবং ক্ষমতায় আছেন উনি। ওনার জন্য আসলে এখন এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জটা কি হবে? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জির হলো মানে যেই অর্থে আমরা পলিটিশিয়ান বলি, জনগণের সাথে সম্পর্ক, এটা হলো মমতা ব্যানার্জি। মানে যদি আইডেন্টিফাই করা যায়, মানে জনগণের জনতার মানুষ উনি থাকেনও তাই। উনি এখনও কোনো সরকারি ইসে থাকে না, তার ওই গলির মধ্যে আমার সুযোগ হয়েছিল আশেপাশে যাওয়ার। এটা দেখার মতন, এটা মানে একেবারে জনগণের মানুষ। এটা মানে পশ্চিমবঙ্গে বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে সবসময়। সেটা কি শুধু মানে রাজনৈতিক স্বার্থের জন্য, বা নাকি? আমার মনে হয় না। উনি সাধারণত এরকমই। উনি যখন রাজনীতি করতেন, আমি অনেক বছর আগেকার কথা বলছি, বিশেষ করে যখন কংগ্রেসের সাথে তার ঝগড়াটা শুরু হলো, তখনই মনে হয়েছে না, এ হলো একেবারে জনগণের নেত্রী। মানে যেভাবে কথা বলেন, যে ড্রেসে কথা বলেন, যেভাবে দাঁড়িয়ে কথা বলেন, এবং সবার সাথে যে মানে যে বিষয়টা, এটা দেখার, এটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না। একেবারেই যদি কাছাকাছি ওই ধরনের দক্ষিণ এশিয়ার গান্ধী হতে পারে, একেবারেই ওইভাবেই ছিল। মানে রীতিমতো রাস্তায় বসে যাচ্ছে, ফুটপাতে বসে যাচ্ছে, একেবারে স্যান্ডেল পরা। ওই জন্য বললাম যে একেবারে পলিটিশিয়ান যাকে বলা হয়, যেই অর্থে আমরা রাজনীতিবিদ বলি, যদিও রাজনীতিবিদ শব্দটা এখন অন্য ধরনের হয়ে গেছে, অনেক ব্যবসায়ীরা রাজনীতি করেন। মানে এলিট না আর কি উনি অ্যাবসলিউটলি এলিট না, এবং ওই জায়গায় ধরে রাখতে পেরেছে, মানে এত ক্ষমতা থাকার পরেও, এবং একটা সেকুলার আইডেন্টিটি প্রচণ্ডভাবে ধরে রাখতে পেরেছে পশ্চিমবঙ্গের। বাঙালি কালচার এখন তো স্লোগানই, মানে বাংলার স্লোগানই তিনি দিচ্ছেন। তো সব মিলে সেই জায়গায় ক্র্যাক করা, যদি না কোনো বড় কিছু না হয়, তারপরে যেটা বললাম যে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের যে পুরো কাঠামো এবং বর্তমানে বিজেপি সরকারের যেই দেশের মধ্যে তার যে পলিসি এবং বিদেশে যে তার পলিসি, তারও কিন্তু ইম্প্যাক্ট পড়ে, এটাও খেয়াল রাখতে হবে। তো সেই জায়গায় বর্তমানে আমি মনে করি না যে খুব ডিফিকাল্ট বিজেপি মানে তৃণমূল কংগ্রেসকে আপাতত পশ্চিমবঙ্গকে পুরোপুরি সরানো। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে আরজিকর হাসপাতাল কাণ্ডে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে অনেক ঘটনা ঘটেছে, বা উনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তার পদত্যাগের দাবিও উঠেছে। এইবারের নির্বাচনে আসলে এর কোনো প্রভাব পড়বে কি না? এটাও নতুন না। আমরা যদি পশ্চিমবঙ্গের আগে দেখি, করাপশন বিষয়টা বারবারই এসেছে। তাকে পার্সোনালি করা, করাপশন আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। আবার হতে পারে পরিবারের কথা মাঝে মাঝে শোনা যায়, এবং যেহেতু নিজে উনি একাই ছিলেন, ছেলেমেয়েও নেই, সব মিলে মানে তার এটা যদিও একই কাঠামো মোদির মধ্যেও আছে, এটাও খেয়াল রাখতে হবে। করাপশন বিষয়টা নতুন না, দক্ষিণ এশিয়াও কিন্তু একই, সবসময় করাপশন
জিনিসটা আসে, সেটার ইম্প্যাক্ট, এবং ওটা বিজেপিরও আবার বড় ধরনেরও বিভিন্ন ধরনের কারাপশনের কথাবার্তা আছে, যার জন্য ওটা আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট পড়বে। মনে রাখতে হবে যে একটা হতো SIR এর ব্যাপারটা দেখা দরকার, যে সেটা, কারণ এটা এখনও বলা মুশকিল যে কেবল শেষ হলো, মানে এটা এবং যেই প্রসেসে তৈরি হয়েছে, যে তড়িঘড়িতে করা হয়েছে, সেটার কোনো ইম্প্যাক্ট পড়বে কি না, এটা একটা বিষয়। আর একটা জিনিস খেয়াল রাখা দরকার যে পশ্চিমবঙ্গের জনগণ যথেষ্ট সচেতন, এবং মানে বোঝাই যায় কথাবার্তা, মানে চায়ের আড্ডা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের সবাই বলতে গেলে মানে কি রাজনৈতিক আমাদের বাংলাদেশ একেবারে দুই বাংলা তো একই না, সেই হিসাবে যে রিক্সা চালান তিনিও রাজনীতি কথা বলেন, তো পশ্চিমবঙ্গ তো তাই। তো সে জায়গায় কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এমনিতে আমার মনে হয় না, কারণ যেই অল্টারনেটিভ আসছে, যেটা বিজেপি, যেটা অল্টারনেটিভ, সেটা অনেক পরিচিত অল্টারনেটিভ, কারণ বিজেপি তো বহুদিন ধরে পুরো ভারতের সরকার চালাচ্ছে। তো সেখানে মানুষ জানে যে না, সব দিকে তার পজিশন ভালো না, বিশেষ করে মাইনরিটির ব্যাপারে তার ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে, আর যেভাবে আমেরিকার সাথে রীতিমতো ধাক্কাধাক্কির অবস্থায় আছে, তো সেই জায়গায় আমার মনে হয় খুব ডিফিকাল্ট। তবে যেটা বললাম, SIR এর বিষয়টা এখনও বোঝা যাচ্ছে না, মানে বিশেষ করে যারা একেবারে গভীরভাবে দেখেন নির্বাচন ভারতের বা পশ্চিমবঙ্গের, তারাও বলছেন যে ওই ইম্প্যাক্টটা কী হবে সেটার জন্য হয়তো আমাদের কিছু অপেক্ষা করতে হবে। কিন্তু এমনিতে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস। আপনি বলছিলেন যে দুর্নীতির কথা, আর্থিক দুর্নীতি বা রেশন দুর্নীতি নিয়েও মমতার বিরুদ্ধে অভিযোগ আছে। সেক্ষেত্রে আরেকটি বড় বিষয়, আরজিকর কাণ্ডে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ছিল যে নারীদের নিরাপত্তা নিয়ে, যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি। এই ক্ষেত্রে কি নারীদের ভোটার একটু মানে প্রভাব পড়বে কিনা? মানে জিনিসটা হলো যে নারীদের ভোটার যদি অন্যদিকে যাওয়ার যে বিষয়টা, মানে বিজেপি অল্টারনেটিভ তার হতে পারে না, কারণ বিজেপি নারীর ব্যাপারেও তার বড় ধরনের আমার মনে হয় না পজিটিভ কিছু আছে। এখানে খেয়াল রাখতে হবে যে জায়গায় পরিবর্তনটা হয়েছিল সেটা হলো সিপিএমের আর কংগ্রেসের ভোটটা কোন দিকে গিয়েছিল। এবং অনেকেই মনে করে যে সম্ভব 2019-এ মনে হয় ওই সময় বড় আকারে কংগ্রেস আর সিপিএমের ভোটটা চলে গিয়েছিল বিজেপির কাছে, কিন্তু পরে তারা বুঝতে পেরেছে যে ওটা ঠিক হয় নাই বলেই কিন্তু আবার ওই যে গ্যাপটা 40 থেকে 60 লাখের গ্যাপ হয়ে গেছে। তো এটাই হলো ভোট, মানে শেষ বিষয় তো ভোট ব্যাংকের রাজনীতিটা না কোনভাবে। তো আমি মনে করি না যে সিপিএমের যারা ভোট ব্যাংক যতটুকুই হোক না কেন, বা কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা উৎফুল্ল হয়ে এখন বিজেপিকে দিবে, এইটা মনে হচ্ছে। তো মানে কোনোভাবে মিলছে না যে বিজেপি বড় আকারে কিছু করতে। তবে কোনো সন্দেহ নেই কিছু সিট বাড়াবার সম্ভাবনা আছে। মনে রাখতে হবে অমিত শাহ একেবারে উঠে পড়ে লেগেছেন। অমিত শাহ কিন্তু এর আগের বারে উঠে পড়ে লেগেছিল, উনি বলছিল যে 200 আসন পাবে, রাইট, এক্স্যাক্টলি, কিন্তু শেষ মুহূর্তে 77টি আমি তো আসন। মনে করি যে ওনার আশাটা, আমি জানি না এটা আমি যদিও বাংলাদেশ হিসাবে বলার ঠিক হবে না, আমি যে উনি এসে মনে হয় আরও নষ্ট করেন, এটা বুঝতে পারছেন না মানুষ মনে হয়। কারণ উনি হয়তো ভাবছেন যে অমিত শাহ বুঝি খুব পজিটিভ একটা মাচো, কিন্তু ওই মাচো এটা বাঙালিদের খাওয়ানো খুব ডিফিকাল্ট। তো আমি মনে করি যে এবারও মনে হয় ওই ভুলটা করছে, বরং তাদের অন্যভাবে চিন্তাভাবনা হয়তো করলে হতে পারতো। কিন্তু যা বললাম যে অল্টারনেটিভ যে এমন কোনো ছবি দিতে পারছে না, ইমেজ দিতে পারছে না যে ইমেজে বলতে পারে আচ্ছা ও বিজেপি আসলে তো আমার হবে, কারণ তারা দেখছে যে বড় আকারে ভারতের সরকারের মধ্যে আছে কই, তারা তো মাইনরিটির একটা বিশাল সমস্যায় পড়েছে, একাধিক রায়ট হয়েছে আমরা জানি ইত্যাদি, খুব বড় আকারে বিভিন্ন সমাধান করতে পেরেছে। সেই এক্সাম্পল যদি দিতে পারতো তাহলে হয়তো কিছুটা হতে পারতো। কিন্তু ওই ভোট ব্যাংকের যদি আমি রাজনীতি দেখি, বিশেষ করে আমি যদি কংগ্রেস আর সিপিএমের যে ছোটোখাটো ভোট ব্যাংক সেগুলো যদি সব দেখি, সেটা শিফট হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখছি না আমি। আচ্ছা, শুভেন্দু অধিকারী তিনি একজন খুব মানে কঠিন প্রতিদ্বন্দ্বী বলা যায়। তার আসলে এবার অবস্থানটা কেমন হবে? গত নির্বাচনে কিন্তু উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, এবারও কি এরকম কোনো পুনরাবৃত্তি হতে পারে কিনা? উনি কিন্তু আবার মানে নিজের আসনটাকে মানে শক্ত করার জন্য 2টি আসন থেকে দাঁড়িয়েছেন, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন থেকে, আর একটা অন্য আসন থেকে দাঁড়িয়েছেন। তার অবস্থানটা আসলে কেমন হবে? হতে পারে, বাট বড় আকারে ইম্প্যাক্ট ফেলবে না, মানে সে তো মানে আমি মনে করি না। আমি একসময় বলেছিলাম সে
কি বলে রং পার্টির মধ্যে আছে, বরং তৃণমূল কংগ্রেসে থাকলে মনে হয় আরও বড় হতে পারে, কারণ তার একটা লিডারশিপের কোয়ালিটি আছে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে। কিন্তু অনেক সময় আছে যে পার্সোনাল লিডারশিপ কোয়ালিটি ভালো, কিন্তু অন্য ভুল পার্টিতে রাজনীতি করছে, তো সেই অবস্থা। তবে হ্যাঁ, কোনো সন্দেহ নেই তার একটা ভালো ভূমিকা আমরা দেখতে পেরেছি, এবং এবারও হয়তো সে চেষ্টা করবে টিকিয়ে রাখতে। পশ্চিমবঙ্গের নির্বাচন কি ব্যক্তি প্রার্থী নাকি দল, কোনটাকে আসলে ভোটাররা গুরুত্ব দেয় বেশি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কারণ হচ্ছে যে আমরা যদি বাংলার ইতিহাস দেখি, সেখানে ব্যক্তি আর দল দুটোই রোল করে, একটা ডায়ালেকটিক্স আছে, কিন্তু মনে রাখতে হবে। আমি যদি জ্যোতি বসুর কথা আমরা ভালো করে জানি, হ্যাঁ সিপিএম একটা পার্টি করেছিল, তারও কিন্তু রীতিমতো তৃণমূলে কিন্তু তার একটা ছিল, তাই না, কমিউনিস্ট পার্টিরই ছিল, কিন্তু তারপরেই কিন্তু জ্যোতি বসু ওটা কিন্তু আর ধরে রাখতে পারেনি সিপিএম, মানে লিডার সেন্ট্রিক যেটা চলে যাওয়ার পরে, হ্যাঁ ছিল কিছুদিন সিপিএম, তারপরেও কিন্তু এখন পর্যন্ত যখন সিপিএম বলা হয় তখন কিন্তু ওই জ্যোতি বসুর কথাই বলা হয়। ঠিক একইভাবে আমি যদি নেতাজি সুভাষ বোস, মানে লিডার সেন্ট্রিক, দক্ষিণ এশিয়া কিন্তু প্রচণ্ড লিডার সেন্ট্রিক, এটা শুধু পশ্চিমবঙ্গ বা এটা বাংলাদেশেও আমরা জানি এটা লিডার সেন্ট্রিক একটা বিষয় আছে। তো সেই জায়গায় লিডারের একটা বিশাল ভূমিকা থাকে, তবে কোনো সন্দেহ নেই একইভাবে তার টিম যদি ভালো না থাকে, পার্টি যদি না থাকে, কিন্তু পার্টি থাকলেও ওই ধরনের লিডার নেই, ওটা মানে বাংলায় খাওয়ানো কিন্তু খুব মুশকিল, আমরা মানে দক্ষিণ এশিয়া খাওয়ানো মুশকিল, প্রচণ্ড আমরা লিডার কিছুদিন চলতে পারে, কিন্তু পরে যেটা আমরা ভারতের রাজনীতিতেও দেখলাম, যে ওই লিডার হওয়ার মতন যেটা আমরা এখন নরেন্দ্র মোদীকে দেখছি, যতটা মানুষ বিজেপিকে না চিনে তার চেয়ে মোদীকে চিনে, তো ওই লিডার সেন্ট্রিককে যদি আমি ধরে রাখি, তার একটা প্রভাব পশ্চিমবঙ্গে আছে, যার জন্যই মমতা ব্যানার্জির কথা বারবার উঠে আসে। তাহলে কি স্যার আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে পরাজিত হন এবার, তাহলে কি তৃণমূল কংগ্রেসেরও পরাজয় হবে? তাই আমার মনে হয়, মানে যেহেতু লিডার সেন্ট্রিক, লিডার একটা ভুল, মানে যত না আবার দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস নতুন কোন লিডার তৈরি করতে পেরেছে কি না। একজন দুজন এসেছে বড় আকারে, একজন তো বেশ নাম করা আছেন যে সেন্ট্রালে রাজনীতি করেন, কিন্তু ওটা না হলে ওই লিডারের একটা ভূমিকা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় আকারই আছে। কিন্তু আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমরা জানি যে বামপন্থী রাজনীতির একটা বিশাল আধিপত্য ছিল, একটা লম্বা সময় ধরে ছিল, এখন তারা বলতে গেলে নিষ্ক্রিয়, এর পেছনে আসলে মূল কারণটা কি ছিল? আমি মনে করি তাদের চিন্তার দৈন্যতা ছিল, পুরো পৃথিবীর যে পরিবর্তন সেটা তারা ধরতে পারেনি, অনেকটা ইডিওলজিক্যাল হয়ে গিয়েছিল, তারা পরিবর্তন এবং মানুষের যে চাহিদা সেই জিনিসটা আমার মনে হয় তারা ধরতে পারেনি, এবং নতুনভাবে উদ্ভাবন করার যে বিষয় সেটা তারা করতে পারে। তৃণমূল কংগ্রেসটা গুড এক্সাম্পল, যে নতুনভাবে উদ্ভাবন করতে পেরেছে একটা রাজনীতি। সেই জায়গায় বাম রাজনীতি শুধু পশ্চিমবঙ্গে না, আমি মনে করি যে বাংলাদেশেও বামপন্থীদের একই দশা, তারা প্রচণ্ড ইডিওলজিক্যাল, ওই একেবারে বাংলাদেশে তো আসলে এতটা ইমপ্যাক্ট ছিল না, মানে কখনোই আসলে একেবারে ছিল না বললেও ভুল হবে। একসময় কিন্তু বড় বড় বাম পার্টি ছিল এখানে, যদি আমি ন্যাপ বলি, জাসদ যদি বলি, তাই না, ছিল তো, কিন্তু এখন তো একেবারেই নেই। ওই একই কারণে আমি মনে করি যে তারা ওই টেক্সট বুকের বাইরে আর বার হতে পারেনি, প্রচণ্ডভাবে কি বলা হয়, যেটাকে ইংরেজিতে ইডিওলজিক্যাল বলা হয়, ওই ইডিওলজির বাইরে যেতে পারেনি, নতুনভাবে যে চিন্তা করা। কারণ মনে রাখতে হবে যে কোনো ইডিওলজি কিন্তু ঘুরে ফিরে একটা ফলস কনসিয়াসনেস কাঠামো তৈরি করে, সেটা জনগণ যখন বুঝতে পারে তখন স্বাভাবিকভাবে তার দিকে যায় না। তো জনগণের সাথে যে সম্পর্ক করে বোঝা যে কোন দিকে রাজনীতি যাচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে কি যাচ্ছে, সেই জিনিসটার অভাবের কারণেই আমি মনে করি যে সিপিএম আর এক সময় আর টিকতে পারল না পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য।